তাহলে গল্পের নাম আমাদের আ কিংস টেল, মানে একটা রাজার গল্প। বেশ, টেল আর স্টোরি এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে। আমরা কি জানি যে টেল কি আর স্টোরি কি? অর্থাৎ টেল হচ্ছে গিয়ে লোকমুখে প্রচলিত গল্প, আর স্টোরি মানে হচ্ছে গিয়ে লিখিত গল্প, মানে কোনো ব্যক্তির দ্বারা লিখিত গল্প এটা বলতে পারো। তবে হ্যাঁ, ফোক স্টোরি যদি বলা হয় তাহলে সেটা আবার টেলের আন্ডারে চলে যায়। হ্যাঁ, লোক গল্প সেটাও ঠিক আছে, তার নামটাই হচ্ছে গিয়ে ফোক স্টোরি, ওই জন্য। বেশ, এবার আ কিংস টেল এটাও কিন্তু এক প্রকার ওই লোকমুখে প্রচলিত গল্প। এই গল্প বা এই গল্পের চরিত্রের বাস্তবতা আদপেও আছে নাকি আমরা কেউ জানি না। তবে অনেকে বলে নাকি এটা একটা বাস্তব ঘটনা, বা বাস্তবে এমনই একজন রাজা ছিলেন, তারই এই গল্প আমরা হয়তোবা জানতে পারি। তবে বিভিন্ন স্কলার্সরা বিভিন্ন সময় সেই নিয়ে মতবিরোধ দিয়েছেন। কেউ মনে করেন এনার অস্তিত্ব ছিল, কেউ মনে করেন এনার অস্তিত্ব ছিল না। দেখ, আমাদের দ্বন্দ্বের বিষয় সেটা নয়। আমাদের দ্বন্দ্বের বিষয় যে এটা আমাদের পড়তে হবে, এটাই হচ্ছে কি আমাদের মূল বিষয়। এইবার আর একটা বিষয় হচ্ছে যে এই কিংস টেলকে এক ধরনের গল্প বলা হয়। কি গল্প বলা হয় না? লেজেন্ড স্টোরি। লেজেন্ড স্টোরি, লেজেন্ড শব্দটা আবার কোনো ব্যক্তির জন্য প্রয়োগ করা হয়ে থাকে। ওকে, এবার লেজেন্ড যখন স্টোরির ক্ষেত্রে বলবো, সেটা বলতে হয় যে ওই লোকমুখে প্রচলিত যে গল্প তাদেরকে বলা হয় লেজেন্ড স্টোরি। আর লেজেন্ড যখন কোনো ব্যক্তির জন্য প্রয়োগ করা হয়, অর্থাৎ তিনি যে কালোজয়ী ব্যক্তি এমন বোঝানো হয়। যেমন ধরো বললাম সচিন টেন্ডুলকর ইজ আ লিভিং লেজেন্ড। হ্যাঁ, তাহলে তিনি একজন কালোজয়ী ব্যক্তি, অর্থাৎ ভীষণভাবে পপুলার বা মহৎ কোনো কাজ তিনি করেছেন এমন কিছু কিছু বোঝাতে ব্যক্তির আগে লেজেন্ড বসানো হয়। আর গল্পের ক্ষেত্রে লেজেন্ড বলতে যেগুলো লোকমুখে প্রচলিত গল্প। তাহলে আ কিংস টেল ইজ আ লেজেন্ড স্টোরি। এইবার আসছি আমরা, চলো টোটালি গল্পের দিকে আসা যাক। তবে গল্পে আসার আগে দেখো লেট স্টার্ট বলে যেখানে লেখা রয়েছে সেইখান থেকেই কিন্তু আমরা এই গল্পটাকে পড়া শুরু করব। প্রথমেই রয়েছে কিং আর্থার was a king of the Britons several hundred of years ago. Britons মানে গ্রেট ব্রিটেন, বর্তমানে যেটাকে আমরা ব্রিটেন বলে চিনি, ঠিক আছে? যার পূর্ববর্তী নাম বলা হচ্ছে কি ব্রিটনস। তাহলে কত বছর আগে? সেভারাল হান্ড্রেড অফ ইয়ার্স এগো, বেশ কয়েকশো বছর আগে। He was a very popular and brave king. তিনি ছিলেন বেশ পপুলার মানে সকলের মধ্যে পরিচিত এবং ব্রেভ অর্থাৎ সাহসী রাজা। There are many legends about him. এখানে লেজেন্ডস মানে লোকমুখে প্রচলিত গল্প। তাহলে সেখানে তাকে নিয়ে অনেক লোকমুখে প্রচলিত গল্প রয়েছে। দ্য ফলোয়িং টেল অর্থাৎ নিচের যে গল্পটা আমরা পড়তে চলেছি ইজ অ্যান অ্যাডাপশন, সেখান থেকে গ্রহণ করা, ফ্রম দ্য অ্যানসিয়েন্ট আর্থারিয়ান লেজেন্ডস। তাহলে আর্থারিয়ান লেজেন্ডের এক গল্প, অ্যানসিয়েন্ট মানে হচ্ছে কি প্রাচীন, তাহলে প্রাচীন এক আর্থারিয়ান লেজেন্ডের গল্প আমরা পড়তে চলেছি। এবার মেন গল্পে আসা যাক। মেন গল্পে কি বলছে দেখো। Many hundreds of years ago, কয়েকশো বছর আগে, England was ruled by a king called Uther Pendragon. তাহলে ইংল্যান্ড একজন রাজার দ্বারা শাসিত হতেন যার নাম ইউথার পেন্ড্রাগন। দ্য কিং, রাজা, who was friend and protector to all his people, যিনি ছিলেন তার সমস্ত লোকজন বা প্রজার বন্ধু এবং রক্ষাকর্তা। অর্থাৎ ইউথার পেন্ড্রাগন একজন প্রজাবৎসল রাজা, খুব ভালো রাজা, যিনি প্রজাদের মঙ্গল করতেন এবং অবভিয়াসলি প্রজাদের সুরক্ষার কাজটাও করতেন। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, তিনি প্রত্যেকের কাছে খুব মহান ছিলেন, প্রত্যেকে তাকে শ্রদ্ধা করত। The people of Britain lived in peace and happiness. ব্রিটেনের লোকজন বসবাস করত শান্তিতে এবং সুখে। Tending their flocks
টেন্ট করা অর্থাৎ কর্ষণ করা বা চাষ করা যেটাকে বলি, দেয়ার ফোকস অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ড। এক্ষেত্রে টেন্ডিং চাষ করা বলতে জমি চাষ নয়, মানে পশু চাষ যাকে বলা হচ্ছে, হ্যাঁ, মানে পশুদের প্রতিপালন, মানে অর্থাৎ ভালো বাংলায় বললে প্রতিপালন। ফোক মানে হচ্ছে কি পশুদের দল, তাহলে পশু প্রতিপালন করত, এবং টিলিং দেয়ার ফিল্ডস অর্থাৎ তাদের কৃষি জমি কর্ষণ বা কৃষি জমি চাষ করে সুখে আনন্দে বসবাস করত। এইবার আজকের গ্রেট ব্রিটেন বলতে আমরা হয়তো চিনব যে একটা শিল্পভিত্তিক শহর, সেখানে অনেক বেশি মানুষের সমাগম ঘটে শিল্পের কারণে, বা একটা ঝাঁ চকচকে শহর। কিন্তু যখনকার গল্প আমরা পড়ছি সেই সময়ে ব্রিটেন কিন্তু কৃষি নির্ভর ব্রিটেন ছিল। সেখানকার মানুষ পশু প্রতিপালন করত, কৃষি কাজ করত। তাহলে কিং ইউথার পেন্টাগনের আমলে লোকজন কিন্তু খুব সুখে থাকত। তাহলে এই প্রথম প্যারাগ্রাফে আমরা কিং ইউথার পেন্টাগন সম্বন্ধে কয়েকটা কথা জানতে পারি। এবার পরেরটা এসে, কিং ইউথার পেন্টাগন হ্যাড ম্যারিড আ বিউটিফুল লেডি ইগ্রেন। তাহলে রাজার বিবাহ হয়েছিল একজন মহিলার সঙ্গে, তার নাম কি? ইগ্রেন। এবং তার আগে কি অ্যাডজেক্টিভ না, তিনি খুব সুন্দরী ছিলেন, বিউটিফুল। অ্যান্ড হ্যাড আ সন, এবং তাদের একটা সন্তানও ছিল, পুত্র সন্তান ছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন। এই শিশুই ছিল রয়্যাল থ্রোন অর্থাৎ রাজ সিংহাসনের হেয়ার, এইটার উচ্চারণ নেই, হেয়ার অর্থাৎ উত্তরাধিকারী বা সাকসেসর যাকে বলি আমরা। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড সুন। রাজা এবং রানী খুব দ্রুতই মারা গিয়েছিলেন। আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন, অর্থাৎ শিশুটির জন্মের পর, শিশুর জন্মের খুব অল্প সময়ের মধ্যেই পিতা মাতা দুজনাই মারা যায়। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম, এটা ছিল একটা খুবই কষ্টকর সময়। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রন। রাজার অধিকাংশ বা অনেক বিরোধীরা চাইছিল সিংহাসন দখল করতে, যেটা নর্মালি হয়ে থাকে। রাজা যদি মারা যায় তাহলে সেই সিংহাসন দখল করার জন্য কিন্তু চারিদিক থেকে তার বিরোধী পক্ষরা উঠে পড়ে লেগে যায় যে কে রাজ সিংহাসন দখল করবে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিং ইউথার পেন্টাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলার্স। কিং ইউথার পেন্টাগনের দুজন ওয়াইজ অর্থাৎ বিচক্ষণ বা জ্ঞানী কাউন্সিলার্স অর্থাৎ পরামর্শদাতা ছিলেন। রাজাদের নর্মালি কি হয় না, বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন পরামর্শদাতা থাকেন, যারা বিভিন্ন সময়ে রাজা কিভাবে রাজ্যে রক্ষা করবে, কোন জায়গায় কেমনভাবে দেখাশোনা করবে, কি কি নীতি প্রয়োগ করবে, এগুলো ঠিক করে দেন কিন্তু এই কাউন্সিলার্সরা। একজন রাজার পক্ষে তো সমস্ত কিছু ঠিক করা পসিবল না। ওকে, তাহলে সেই দুজন কাউন্সিলরের নাম কি? একজনের নাম মার্লিন, এবং তার পরিচয় কি দেওয়া রয়েছে? আ প্রফেট অ্যান্ড আ ম্যাজিশিয়ান। প্রফেট মানে হচ্ছে গিয়ে ভবিষ্যৎবাণী করতে পারে। ওকে, তাহলে তিনি ভবিষ্যৎবাণী করেন। অ্যান্ড আ ম্যাজিশিয়ান, এবং অবভিয়াসলি তিনি একজন জাদুকরও বটে। অ্যান্ড দ্য ব্রেভ নাইট, এবং আরেকজন যিনি ছিলেন তিনি ছিলেন সাহসী যোদ্ধা। নাইট শব্দটা অর্থ হলো গিয়ে যোদ্ধা, এবং রোমান যোদ্ধাদের বেসিক্যালি নাইট বলা হতো। নাইট যোদ্ধাদের বা রাজার বিশেষ ক্ষমতা সম্পন্ন সৈন্যদেরকে বলা হতো কিন্তু যোদ্ধা। স্যার উলফিস, তাহলে অপর আরেকজনের নাম স্যার উলফিয়াস, উলফিয়াস, FIUS, স্যার উলফিয়াস। তাহলে দুজন ছিলেন, একজনের নাম হচ্ছে গিয়ে মার্লিন, আরেকজনের নাম হচ্ছে গিয়ে উলফিয়াস বা স্যার উলফিয়াস, এবং নাইটদের কি কিন্তু স্যার উপাধি দেওয়া হতো। ওকে, দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। তারা রাজ পরিবারের দ্বারা সব থেকে বেশি বিশ্বস্ত ছিলেন, অর্থাৎ এই দুজন ছিলেন রাজার সব থেকে বেশি বিশ্বস্ত অনুচর। হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, যখন রাজা এবং রানী আর ছিলেন না, দ্য টু কাউন্সিলার্স, এই দুইজন পরামর্শদাতা মেট, সাক্ষাৎ করেছিলেন স্যার
এক্টর দ্য ট্রাস্টওয়ার্দি। স্যার এক্টরের সঙ্গে যিনি ছিলেন ট্রাস্টওয়ার্দি মানে বিশ্বাসযোগ্য। আর লয়াল সাবজেক্ট, একজন প্রজা, কিরকম প্রজা না, লয়াল, অর্থাৎ যিনি রাজার প্রতি কোনোদিন বিশ্বাসঘাতকতা করেন না, অব দ্য কিং, রাজার। অন আ কোল্ড অ্যান্ড উইন্ডি মিড নাইট, এক ঠান্ডা এবং ঝোড়ো মাঝরাত্রিতে, দে প্লেসড ইন হিজ হ্যান্ডস আ বেবি wrapped in a scarlet cloak। এক ঝোড়ো ঠান্ডা রাত্রিতে, ঠান্ডা হাওয়ার রাত্রিতে, তারা অর্থাৎ মার্লিন এবং আমাদের উলফিয়াস, এই দুজন কি করেছিল না, একটা বাচ্চাকে এই এক্টরের হাতে হ্যান্ড ওভার করেছিল বা তুলে দিয়েছিল। কিসে মুড়ে, র্যাপড মানে হচ্ছে কি মুড়ে, কিসে, ইন আ স্কারলেট ক্লোয়াক, অর্থাৎ চকচকে লাল একটা কাপড়ে। স্কারলেট কালারটা বলতে চকচকে কালার বোঝায়, ঠিক আছে। ক্লোয়াক মানে হচ্ছে কাপড় বা বস্ত্র যাকে বলি। তাহলে চকচকে লাল বস্ত্রতে মুড়ে বাচ্চাটি তুলে দিয়েছিল আমাদের এক্টরের হাতে। মার্লিন সেইড, মার্লিন বাচ্চাটি তুলে দিয়ে বলেছিল, উই অর্ডার ইউ and your wife to bring up this child as though he were your own son। আমরা তোমাকে অর্ডার করছি, তুমি এই বাচ্চাটাকে, তুমি এবং তোমার স্ত্রীকে অর্ডার করছি, তোমরা এই বাচ্চাটিকে প্রতিপালন করবে এমনভাবে ঠিক যেন এই বাচ্চাটি তোমাদের সন্তান। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে হি এর পর ওয়ার প্রয়োগ করা হয়েছে। নর্মালি কি হয়, ওয়াজ, তাই তো। তাহলে এটা কখন ঘটে না, অবাস্তবতা বোঝাতে, যেটা বাস্তবে পসিবল নয়। সন্তানটা তো রাজার, তাহলে সেটাতে এদের সন্তান হতে পারে না, জাস্ট কল্পনা করা হতে পারে। যেমন করে ইফ আই ওয়ার আ বার্ড, যদি আমি একটা পাখি হতে পারতাম, ঠিক এটাও সেই একই জিনিস। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার। তাহলে আমাদের মার্লিন এবং উলফিয়াস কিন্তু বাচ্চাটির নামটাও স্থির করে দিয়ে গেল। বাচ্চাটির নাম কি হবে, আর্থার, অর্থাৎ ইউথারের পুত্র আর্থার। স্যার উলফিয়াস বললেন, স্যার এক্টর বিং আ ট্রু নাইট আস্কড, স্যার উলফিয়াস এই কথাটি বললেন, অর্থাৎ স্যার উলফিয়াস বললেন যে এই বাচ্চাটির নাম হবে আর্থার। ওকে, এরপর স্যার এক্টর বিং আ ট্রু নাইট, একজন প্রকৃত যোদ্ধা হওয়ার খাতিরে, আস্কড নো কোয়েশ্চেন্স, কোনো প্রশ্নই তিনি জিজ্ঞেস করলেন না। অ্যান্ড প্রমিসড, এবং শপথ গ্রহণ করলেন, টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলার্স, তার মৃত রাজার পরামর্শদাতাদের কথা তিনি মেনে চলবেন, এটা তিনি শপথ করলেন। এবার দেখো, ওই যে স্যার এক্টর, ইনি কিন্তু একজন প্রকৃত যোদ্ধা। এবার প্রকৃত যোদ্ধা হওয়াতে পাশাপাশি তিনি তো একজন রাজার খুব বিশ্বস্ত প্রজাও ছিলেন। তাই রাজার বিশ্বস্ত প্রজা হওয়ার খাতিরে এবং একজন প্রকৃত যোদ্ধা হওয়ার খাতিরে তিনি কিন্তু এই কাউন্সিলার্সদের একবারও প্রশ্ন করেন নাই যে এটা কার বাচ্চা, আমি কেনই বা তাকে বড় করে তুলবো, কেনই বা তার দায়িত্ব নেব, কেনই বা তোমরা এর নাম তোমরাই ঠিক করে দেবে। ও শুধু জানে আমার রাজার কাউন্সিলররা আমাকে প্রতিপালন করতে বলেছে, মানে এটা আমার ডিউটি, ইটস মাই ডিউটি, ইটস আ রয়্যাল ডিউটি, রাজ দায়িত্ব, এটা আমাকে প্রতিপালন করতেই হবে। তাই সে কোনো প্রশ্ন করেনি। As Merlin and Sir Ulfias had feared, স্যার মার্লিন এবং উলফিয়াস এনারা ভয় পাচ্ছিলেন। কোন বিষয়ে ভয় পাচ্ছিলেন? Trouble broke out in Britain after the passing away of the king. Trouble মানে সমস্যা, broke out অর্থাৎ ভেঙে পড়বে বা ছড়িয়ে যাবে, in Britain, ব্রিটেনের মধ্যে, আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, রাজা মারা যাবার পর। অর্থাৎ যেটা নর্মালি হয়, কোনো জায়গার শাসন ব্যবস্থা যদি ভেঙে পড়ে বা শাসন ব্যবস্থার মাথা যদি হারিয়ে যায়, তাহলে সেই জায়গার সকলেই নেতা হয়ে যায়। একটা দেশে যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি না থাকে, তাহলে সব নেতাই বলবে আমিই সেরা, এবং সবাই যে যার মতন করে লুটে পুটে নিতে থাকবে। এইবার
মার্লিন এবং উলফিয়াস সেটা আশঙ্কা করছিলেন যে এমনটা দিন আসতে চলেছে, তবে এই দিন কিন্তু খুব বেশি দূরে ছিল না। দেখো এরপরে কি হচ্ছে, দ্য ব্যারন্স আর ফাইটিং অ্যামং দ্য দেমসেলস। ব্যারন্স বলতে বেসিক্যালি যারা প্রতিপত্তিবান লোক, যাদের ধন সম্পদ অনেক বেশি আছে, ধনী ব্যক্তি বলতে পারি। এই ধনী ব্যক্তিরা নিজেদের মধ্যে যুদ্ধ করতে লেগে গেল, অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রন, এবং তারা প্লট করতে থাকলো, অর্থাৎ ষড়যন্ত্র করতে লাগলো কিভাবে থ্রন অর্থাৎ সিংহাসনকে দখল করা যায়, যেটা নর্মালি হয়ে থাকে। গরিব মানুষেরা তো সিংহাসনের লোভ করে ছুটবে না, গরিব মানুষেরা দু চারটে ভাবে কিভাবে লুটপাট করা যায় সেটা ভাববে, আর এই বড় লোকেরা ভাববে কিভাবে সিংহাসন দখল করা যায়, কারণ সিংহাসন দখল করতে পারলে গোটা রাজ্য আমার দখলে চলে আসবে। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস। তাহলে বর্তমানে ব্রিটেন এখন আইনহীনতার মধ্যে আছে। ট্রাভেলার্স অর্থাৎ যারা এখানে ভ্রমণ করতে আসছে, ওয়ার রেগুলারলি রবড, তাদের প্রত্যেক দিনই তাদেরকে চুরি করে নেওয়া হচ্ছে, অর্থাৎ তাদের কাছ থেকে জিনিসপত্র সব চুরি করে নেওয়া হচ্ছে। দ্য পিজেন্টস অর্থাৎ কৃষকেরা, ওয়ার আনহ্যাপি, কৃষকেরা এখন অসুখী আছে। অর্থাৎ রাজা ইউথার পেন্ড্রাগনের মৃত্যুর পর সামগ্রিকভাবে ব্রিটেনের আইনি ব্যবস্থা ভেঙে পড়ল, যে যার মতো করে পারলো লুটে পুটে খেতে লাগলো, ধনীরা নিজেদের মধ্যে মারামারি করতে শুরু করলো কি করে সিংহাসন দখল করা যায়। সে মতো অবস্থা রাজা ইউথারের যে পুত্র ছিল তাকে মার্লিন এবং উলফিয়াস দিয়ে এলো হেক্টরের কাছে প্রতিপালন করার জন্য, এবং হেক্টরের কাছে দিয়ে আসার পর উলফিয়াস বলে দিলেন এই পুত্রের নাম হবে আর্থার, এবং একে তুমি নিজের ছেলের মতন করে বড় করে তুলবে। অর্থাৎ আমাদের গল্পে প্রাথমিক ভাগ বা ব্যাকগ্রাউন্ডটা আমরা এই প্রথম পার্টটায় পেলাম।